বিয়ের পরে মেয়েদের স্বামী যদি খারাপ হয় তাহলে সেই মেয়ের দুঃখের আর কোনো কুল কিনারা থাকে না। আবার স্বামী যদি ভালো হয় তাহলে সুখেরও কোনো সীমানা থাকে না। শরীরটা খুবই খারাপ, তারপরে এই শরীর নিয়ে এত এত কাজ করলাম, মানে খুঁজে খুঁজে টোকায় টোকায় মনে হয় ঘরের সব চিপা চাপার কাজগুলো আজকেই আমাকে করতে হলো, আর শরীরটা আরো খারাপ হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। কণ্ঠ শুনে বুঝতেছেন প্রচুর ঠান্ডা লেগেছে, আর এই ভাঙা ভাঙা কণ্ঠে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। খারাপ লাগলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর দোয়া করবেন সবাই যাতে তাড়াতাড়ি আমার কণ্ঠটা ঠিক হয়ে যায়। ঢাকা যাওয়ার পরে বড় ছেলের বায়না ছিল তাদের জন্য গাড়ি নিয়ে আসতে হবে, আর একরকম সেম দুইটা গাড়ি আনতে হবে যাতে আবরার আবার তার গাড়িটা না নিয়ে যায়। তো তাদের কথা মতো তাদের দুইজনকে সুন্দর হচ্ছে পুলিশ কার কিনে দিলাম। আর ঢাকা যাওয়ার পরে যেহেতু শরীর প্রচন্ড খারাপ ছিল, তো যেই দিন আমরা মার্কেটে গিয়ে ওদের জন্য আরো কিছু কেনাকাটার ইচ্ছা ছিল আর কি, ঈদের জন্য আমাদের জন্য, তো সেগুলো তো আর করার সুযোগ পাইনি। তাই সিলেট এসেই সকাল সকাল ওর বাবাকে বলেছি যে তুমি কাজে গিয়ে প্রথমেই মার্কেট থেকে আগে ওদের জন্য গাড়ি কিনবা, তারপরে হচ্ছে গিয়ে অন্য কাজ করবা। কারণ কথা আপনি যাকেই দেন, ছোট মানুষ বা বড় মানুষ, কথা কিন্তু অবশ্যই সময় মতো রাখা উচিত। তো এরপরে সন্ধ্যার সময় বসেছি আফিফকে নিয়ে পড়াতে। শরীরটা ওই দিন একটুও ভালো ছিল না, আর একটুও ভিডিও করি নাই, আর আমি হাত দিয়ে আবরারকে ঢেকে রাখছি। কারণ তার একটা স্বভাব হয়েছে একটু পরপরই সে প্যান্ট খুলে ওয়াশরুমে চলে যায়, মানে ইচ্ছে করে সে পানি ধরবে, আর এই জন্য ওরও একটু ঠান্ডা লেগেছে, কাশিও আছে সাথে। তো যাই হোক, আর আবরারকে আফিফকে নিয়ে লেখাতে বসেছি। আফিফের হচ্ছে গিয়ে ক্লাস টেস্ট চলতেছে আর কি। এরপরে ওই দিন রাতে আর ভিডিও করিনি, পরদিন একদম সকালবেলা থেকে আবার হচ্ছে ভিডিওটা শুরু করলাম। শরীরটা এখন কিছুটা ভালো, আর আসার পরে ঢাকা থেকে একদিন একটু ভালো মতো রেস্ট নিয়ে নিয়েছি। তো মাইগ্রেনের জন্য ভাবছি ভালো কোনো ডাক্তার দেখাবো। তো সিলেটের যে আপুরা আছেন, আপনাদের পরিচিত কোনো জানাশোনা ভালো ডাক্তার থাকলে আমাকে জানাবেন। তো আফিফ স্কুল থেকে আসার পরে বসে পড়েছে তার হোমওয়ার্ক নিয়ে, আর আমি এই ফাঁকে বিছানা ঘরবাড়ি সবকিছু গুছিয়ে নিচ্ছি। শরীর ভালো না থাকলে না সকাল সকাল উঠে দেখবেন সবকিছু করতে ভালো লাগে না, মনে হয় একটু নিয়মের বাইরে চললেই মনে হয় শরীরটা ভালো লাগে, এরকম আর কি ফিল হয়। আবার বেশিক্ষণ যারা মানে আমরা ঘর সংসারী মানুষ, দেখবেন বসে থাকতেও ভাল লাগে না, শুয়ে থাকতেও ভাল লাগে না, তাতেও আনইজি লাগে, মনে হয় যে না কি যেন হচ্ছে না, কি যেন করছি না, এরকম ফিল হয় আর কি। তবে ওইদিন আফিফ তেমন একটা জ্বালায়নি, বলতেছে তোমার শরীর খারাপ আম্মু, তো সেও আমার সাথে ভালোভাবেই ছিল। আর আবরার এসে হচ্ছে গিয়ে খালি দুষ্টামি করবে। আফিফ পড়তে বসলে লিখতে বসলে ওকে এসে জিজ্ঞেস করবে এটা কি ওটা কি, মানে ওকেও উল্টা পড়াতে হবে, এই হচ্ছে গিয়ে আবরারের কথা। আর অনেকেই জিজ্ঞেস করেছেন যে আফিফ আসলে কতদিনে হাতের লেখাগুলো শিখেছে বা কিছু। তো আলহামদুলিল্লাহ ওকে নিয়ে আমার সেরকম একটা কষ্ট করতে হয় নাই, যেটা সত্যি কথা। ওইভাবে তো আসলে সময় গোনা হয়নি যে কতদিনে শিখেছে, তবে ওকে একটা লেখা একদিন আমি যেদিন যেটা দেখিয়ে দিয়েছি সেই দিনই সে সেটা পেরেছে আর কি, মানে একটা অক্ষর ওকে ২-৩ বার রিপিট করাতে হয়নি আলহামদুলিল্লাহ। প্রথম দিকে সুন্দর হয়নি, বাট আস্তে আস্তে লিখতে লিখতে আবার সেই সুন্দরটাও হয়েছে। তবে বাচ্চা মানুষের যেটা হয়, লেখাগুলো প্রতিদিনই কম বেশি লেখাতে হয়, না হলে কিন্তু ওরা ভুলে যায়। তো এখন অবশ্য মানে মোটামুটি শিখে গেছে। তো যাই হোক, এরপরে আমি এই যে কতগুলো গাছের দেখেন, এগুলো কিন্তু বলা যায় যে কি বলে চারা দেয় না সেরকম, আমি বিভিন্ন যেই ভাঙা চোরা, তারপরে যেগুলো ইউজ হয় না এরকম হচ্ছে গিয়ে বক্সের মধ্যে, কৌটোর মধ্যে গাছগুলো লাগিয়ে রাখছি। এগুলো একটু বড় হলে পরে হচ্ছে গিয়ে টবের মধ্যে লাগাবো আর কি, সেই জন্য। আর এরপরে ঘরের আরো কিছু টুকটাক জিনিস ছিল, যেমন ফুল টুল হাবি জাবি থাকে না, ঘর ডেকোরেশন করাও একটা বিপদ, সেগুলো আবার ধোও পরিষ্কার রাখতে হয়। আর এত ধুলা যে কই থেকে আসে আল্লাহই জানে। তো এখানে আমার এই যে কুরুশ কাটার ড্রিম ক্যাচারটাও ময়লা হয়ে গেছে, ওই বাসা থেকে আনার পরে আর ওয়াশ করিনি, তো সেটাও চোখে পড়লো, ওটাও ধুয়ে নিলাম। যদিও এত ঠান্ডা, তার মধ্যে পানির কাজ না করাই ভালো, বাট তারপরেও করতে ভালো লাগছিল। এত গলা ব্যথা আর মানে ভয়েসের যে অবস্থা, মানে রং চার উপরে বেঁচে আসি এরকম একটা অবস্থা হয়ে গেছে। তোর গোসল হয়েছে আফিফ? এখানে কি নিতেছো? গরম নিতেছো? রোদ নিতেছো? রোদ রোদ গরম। রোদ গরম নিতেছো? তুই একটা কান্দি কান্দি আর অ্যাজ ইউজুয়াল রেগুলার রান্নাবান্না ছিল, সেই জন্য আলাদা করে আর ওইভাবে ডিটেলসে কোনো ভিডিও দেখাইনি। আর হয় কি যে আমরা যারা মানে রেগুলার লাইফের ব্লগ দেখাই, এখানে তো আসলে রান্নাবান্নার জন্য যে আমাদের ব্লগগুলো তৈরি করি বিষয়টা কিন্তু এরকম না। তাই প্রতিদিন যে রং বেরঙের রেসিপি থাকবে তাও না। আমরা রেগুলার লাইফে তো আর প্রতিদিন নতুন নতুন খাবারের এক্সপেরিমেন্ট করি না, তাই না? তো রেগুলার রান্নাবান্নাগুলোই বেশি করি, যেগুলো ফ্যামিলি সবাই খেতে পছন্দ করে। তো সেই জন্য আর কি হয়তো নতুন নতুন ওইভাবে রেসিপি দেখানো হয় না।
তো অনেকেরই ডিমান্ড থাকে যে আপু নতুন নতুন রেসিপি দেখাবেন, অনেকেই দেখায়। তো তাদেরকে বলবো আপু রেসিপি দেখার জন্য রেসিপি দেখার অনেক চ্যানেল আছে, বা যারা দেখায় আপনারা কষ্ট করে তাদের থেকে দেখে নেবেন। কারণ আমরা যারা একদম ফুল টাইম একদম ঘর সংসার এবং বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমাদের পক্ষে আসলে রেগুলার নতুন নতুন রেসিপি করা একদমই সম্ভব হয়ে ওঠে না। রান্নাবান্না, খাবার-দাবার, রেস্টের পর্ব শেষ। তো ভাবলাম যে শরীরটা এখন একটু ভালো আছে, তো লাইভে যাব। শরীর যখন ভালো থাকে না তখন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। মানে কি যে একটা অবস্থার মধ্যে দিয়ে যাইতেছে, শরীরে এখন কিছুটা ভালো আছে কিন্তু দুর্বলতা এখনো যায় নাই। আর মুখের মধ্যে কত বড় একটা এই যে এখানে ব্রণের মতো উঠছে। আমার হয় কি এরকম গোটার মতো উঠে ঠিক আছে, কিন্তু সেইটার কোনো সমাধান হয় না। এইখানে হয়েছিল, সেটার দাগ এখনো আছে। এই একটা অবস্থা, এখনো জ্বর জ্বর ভাব। গতকালকে লাইভের যাওয়ার ডেট ছিল বাট যাইনি। বাট এখন আসলে যাওয়া দরকার, ঈদও চলে আসতেছে। তো মানে মনে হচ্ছে যে না, একটু কাজের মধ্যে গেলে আস্তে আস্তে হয়তো বা শরীরটা আরো বেশি ভালো ফিল করবো। আর দুপুরে ওই যে ব্লগ রাখছি আর ব্লগ কন্টিনিউ করি নাই। তো একটু শুয়েছিলাম কিছুক্ষণ, তো হঠাৎ মনে হলো যে না, আমি তো ব্লগ শুরু করছিলাম, তো ব্লগটা কন্টিনিউ করি, এই আর কি। বাট কণ্ঠের অবস্থা একদম ভালো না, কাশি, তারপরে হচ্ছে কি একটু পরপর মানে খুশখুশি কাশির মতো হতেছে, আর গলা ব্যথাও করতেছে। আর গলা মানে কথা বলতে গেলে মানে কণ্ঠটা কেমন যেন একটু পরে বন্ধ হয়ে আসতেছে। আমি জানি না এই কণ্ঠ দিয়ে আমি কিভাবে লাইভ করব। তো ঠিক আছে, এখন একটু রেডি হই, কারণ লাইভের জন্য তো একটু রেডি হইতেই হবে। তো রেডি হই, তার আগে একটু চা নাস্তা করবো, দেন হচ্ছে রেডি হবো। আর বাকুরখানি, ঢাকা থেকে আসার সময় বাকুরখানি নিয়ে আসছিলাম। বাকুরখানি অনেক পছন্দের, সো ঢাকা গেলেই দেখা যায় যে নিয়ে আসা হয়। সিলেটে ওরকম ভালো পাই না। অসুস্থ চেহারা আপনি যতই রেডি হন, বাট আপনাকে অসুস্থ অসুস্থই লাগে। তারপরেও চেষ্টা করছি যাতে একটু মানে কি বলে প্রেজেন্টেবল মনে হয়, তাই হালকা পাতলা রেডি হওয়া। আর আমি এমনিতেও হালকা পাতলাই সাজি, আমার ওই অনেক বেশি সাজ ভালো লাগে না। আর এই হচ্ছে গিয়ে শাড়িটা, আজকে শাড়িটা খুবই সুন্দর, বাসার পন্স পরে আছে। তো শাড়িটা খুবই সুন্দর, পিচ টাইপের কালারের মধ্যে। এগুলো হচ্ছে বর্ডারটা হচ্ছে গিয়ে মিরর ওয়ার্ক করা, ঠিক আছে। সো আপনাদের যাদের ভালো লাগে শাড়িটা কিন্তু নিতে পারেন, খুবই রিজনেবল প্রাইস, ঠিক আছে। সো শাড়িটা মূলত ফুল শাড়িটা হচ্ছে কি এরকম বর্ডার দিয়ে, হ্যাঁ। আর ব্লাউজ পিসও আপনারা কাজ পাবেন। হ্যাঁ, ললিপপ, দুইটা ললিপপ। তোমার জন্য কি আনবো নেন্টু? দুজনকে বিদায় দিয়ে চলে আসলাম হচ্ছে লাইভে। অনেকেই বলেন যে আফিফ আবার কি সুন্দর, ওরা শান্ত মতো থাকে, কান্না করে না। তো আসলে আল্লাহ বুঝে শুনেই দেয়, এটাও আমার জন্য একটা রহমত, না হলে হয়তো আমি বাইরে কাজই করতে পারতাম না। তো লাইভের জন্য চলে আসলাম, আর প্রচুর কাস্টমারের ভিড় ছিল। দেন লাইভ শেষ করে আবার বাসায় ফিরে এলাম। শুনতে পারতেছি না। ছোট পান বিস্কুট আনছো? ছোট পান বিস্কুট, আপনার ছোট পান বিস্কুট খাবি? আয় আয় আয়, আমি একটা নিব। তুমি ভাইয়াকে এটা বের করে দাও, ছোট ভাইয়াকে দাও। ডান হাত দিয়ে দিতে হয় বাবা। পান হাত এটা কি বাবা? ছোট ছোট ফান? তোমার মুখের এই অবস্থা কেন? সি সি সি, দাও। ময়লা বাবু, ঠুলে দাও ঠুলে দাও না। মজা লাগে বাবা। কে দিয়েছে ছোট ফান? আম্মু। হাসি দেখাই দাও আম্মুকে, হাসি দেখাই দাও, হাসি দেখাই দাও। ওরে শুনা, থ্যাংক ইউ বলো। ওয়েলকাম, ওয়েলকাম। তুমি কই বসো খাইতে? ছোট পান খাইতে কই বসছো? আর আমার কাছে মনে হয় ভালো থাকতে গেলে আসলে সেই অনুযায়ী কর্মও করতে হয়, আর সেই সাথে সেটা ভাগ্যেও থাকতে হয়। আপনার ভাগ্যে না থাকলে আপনি কর্ম করলেও ভালো কিছু পাবেন না, আবার আপনার কর্ম যদি না করেন ভাগ্যে থাকলেও সেটা হয়তো আপনার কাছ থেকে সরে যায়। তো সেই জন্য আসলে দুই দিকেই ধ্যান দিতে হবে। আর ওই যে প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে ভালো হাজবেন্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার একটা মেয়েদের জন্য, কারণ আমরা যেহেতু ম্যাক্সিমাম মেয়েরাই আসলে হাজবেন্ডের উপরেই ডিপেন্ডেন্ট থাকি।
সো আমাদের জন্য একটা ভালো হাজবেন্ড, ভালো মানে শ্বশুরবাড়ি অনেক বেশি ইম্পর্টেন্ট। না হলে লাইফটা একদমই কি বলে হেল হয়ে যায়। আবার যখন ভালো একটা পরিবেশে আপনি যাবেন, তখন দেখবেন আপনার সবকিছু আবার সুন্দর হয়ে যায়। কোনো ফ্যামিলির টাকা পয়সা থাকলে বা তাদের শিক্ষাগত যোগ্যতা থাকলেই যে তারা খুব ভালো মন মানসিকতার মানুষ হয়, বিষয়টা কিন্তু মোটেও না। অনেক এরকম পরিবার দেখেছি, অনেক শিক্ষিত, অনেক টাকা পয়সা, বাট তাদের মন মানসিকতা মানে খুবই জঘন্য। আবার অনেকে আছে অনেক শিক্ষিত না, হালকা পাতলা হয়তো পড়াশোনা করেছে বা মোটামুটি তাদের আর্থিক অবস্থা, কিন্তু তাদের পরিবার পরিবেশ খুবই সুন্দর। রাত বাজে এখন একটার সময় একদম সেজে গুজে রেডি হয়ে পটের বিবি হয়ে আছি। মনে হচ্ছে যে রাত 1টা বাজে কোথাও ঘুরতে যাবো, আসলে ঘুরতে যাব না। এখন হচ্ছে মণিপুরি নতুন শাড়ি আসছে, ওগুলার একটা ভিডিও রেডি করব, কারণ যেহেতু অনেক রাত এখন আর লাইভ করব না। আর লাইভ আসলে আরো আগেই করার কথা ছিল, কিন্তু আফিফের আব্বু আসে নাই, ওর অফিসের কাজে দেরি হয়েছে আসতে। তো সেই জন্য খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে এই যে রেডি, মানে আগেই রেডি ছিলাম, জাস্ট একটু লিপস্টিক দিয়ে নিলাম, নাহলে মলিন মলিন লাগতেছিল। আর খুব সুন্দর একটা হচ্ছে মণিপুরি শাড়ি পরেছি আমি। তো সুন্দর এই শাড়িটার প্রাইস হচ্ছে কি 1800 টাকা। কুচিটিটা দেখা যাচ্ছে না, ওই যে, ঠিক আছে। রানিং হচ্ছে ব্লাউজ পিস আছে, খুবই সুন্দর একটা কালার। আমি এই কালারের শাড়ি পরিনি, যেহেতু আজকে আমি সন্ধ্যা লাইভের জন্য রেডি হয়েছিলাম, তাই ভাবলাম যে সেই রেডি অবস্থায় আমি আমার মণিপুরি শাড়িগুলোর একটা ভিডিও করে ফেলি বা লাইভ করে ফেলি, এটা আমার জন্যই ভালো হবে। আর খুব সুন্দর সুন্দর এই মণিপুরি শাড়িগুলো প্রত্যেকটার প্রাইসই হচ্ছে মাত্র 1800 টাকা। আর আপনারা একেবারে রিজনেবল প্রাইসে এই শাড়িগুলো পাচ্ছেন, অরিজিনাল মণিপুরি শাড়ি। এই শাড়িগুলো নিতে চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারেন, এবং আমাদের অন্যান্য কালেকশনগুলো দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তাহাবাই তামান হ্যান্ডিক্রাফটে আপনারা চোখ রাখতে পারেন। শাড়িগুলো কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। এগুলো কিন্তু হাফ সিল্ক মণিপুরি না, একদম পিওর কটনের মধ্যে অরিজিনাল মণিপুরি শাড়ি। আল্লাহ যেভাবে যেই পরিস্থিতিতে রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, সবকিছু নিয়ে সুখে শান্তিতে আছি। অনেকে অনেক সময় আমাকে বলেন যে আপু আপনি এত কাজ কেন করেন। আমি আসলে মানে কাজের মধ্যে থাকতে পছন্দ করি, আর তার পাশাপাশি এই কাজ থেকে যদি আমার আর্নিং হয় এবং সেই আর্নিং দিয়ে আমি আমার ফ্যামিলিকে, আমাকে এবং সবাইকে যদি আরেকটু বেশি ভালো রাখতে পারি, এটা তো আসলে দোষের কিছু না, তাই না? তো সেই জন্যই আসলে কাজ করি। আর তাছাড়া আমার হাসবেন্ডের যতটুকু আছে তাতে সে আমাকে খুব ভালোভাবে মানে সচ্ছলভাবে একদম রাখতে পারে আলহামদুলিল্লাহ। বাট তারপরেও আমার কাছে মনে হয় নিজের জায়গা থেকে যদি নিজের হাসবেন্ডের জন্য, ফ্যামিলির জন্য, বাচ্চা কাচ্চার জন্য যদি আলাদা করে কিছু করা যায়, সেটা মনে হয় আরো বেশি ভালো। তো লাইভটা মাত্র শেষ করলাম, আর আজকে খুব সুন্দর সুন্দর মণিপুরি শাড়ি দেখাইছি। আর লাইভ শেষের বড় কাজ হচ্ছে যে এগুলো গুছানো। দেখেন কত শাড়ি দেখাইছে, এখন এগুলো আবার গুছাইতে হবে। আর দেখা যায় কি মানে শাড়িগুলো আবার সুন্দর করে ভাঁজ না করলে তখন আবার হয় না। লাইভের জন্য তো আসলে খোলা লাগে, লাইভ না সরি ভিডিও করছি। আমার গলার অবস্থা একদম 12টা। আর এই শাড়িগুলো আসলে আমার ব্লগ পেজে আপনাদেরকে রেগুলার দেখানো হয় না। আমার বিজনেস পেজ এবং বিজনেস এর জন্য একটা চ্যানেলও আছে, তাহা বাই তামাস হ্যান্ডিক্রাফট। সেটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দেওয়া থাকবে। আপনারা যারা এই শাড়িগুলো নিতে চান, বিশেষ করে সিলেটের অথেন্টিক মণিপুরি শাড়ি, তারা কিন্তু আমাদের সাথে ওই পেজে অথবা চ্যানেলে যোগাযোগ করতে পারেন। আর তার থেকে সহজ হচ্ছে আপনাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন দিয়ে দিছি স্ক্রিনে, আপনারা ওই নাম্বারে কিন্তু মানে হোয়াটসঅ্যাপে নক দিলেই আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আর ডিটেলস দেখার জন্য চ্যানেল এবং হচ্ছে পেজটা ভিজিট করতে হবে। তো ঠিক আছে, এগুলো এখন গোছাই, আমারও একটু বেশি খারাপ লাগতেছে এখন, পরে আবার কথা বলছি। আজকে ভিডিও থেকে বিদায় নেওয়া হয়নি, তাই ভাবলাম যে ভিডিও থেকে বিদায় নিয়ে নিই। ফোনে একদমই চার্জ নেই, চার্জার নিয়ে ঘুরতেছি, ফোনে চার্জে দিব। আর ভাবলাম যে তার আগে আপনাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেই। তো ভালো থাকবেন সবাই। আর আগামী হচ্ছে 16, 17, 18 মার্চ মালঞ্চ কমিউনিটি সেন্টারে নয়া সড়কে অনুষ্ঠিত হতে যাচ্ছে হচ্ছে প্রি ঈদ ফেস্টিভ্যাল। তো ওই ফেস্টিভ্যাল আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত, সবাই চলে আসবেন, সবার সাথে দেখা হবে, কারণ ফেস্টে আমিও থাকছি। আর এই মেলাটা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। সো চলে আসবেন সবাই। আবার ডেটটা মনে করিয়ে দিচ্ছি, 16, 17, 18 মার্চ, ঠিক আছে। বেশি দিন কিন্তু বাকি নেই, সো মনে রাখবেন। আর ঈদের কেনাকাটা করার জন্য কিন্তু এটা বেস্ট একটা মেলা হবে, কারণ এখানে দেশি বিদেশি সব ধরনের পণ্য পাবেন। আর ঈদে আমাদের যেসব পণ্য বেশি দরকার হয় সেগুলোকে ঘিরেই হচ্ছে গিয়ে এই ফেস্টিভ্যালটার আয়োজন করা হয়েছে। সো সেখানে সবাই চলে আসবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, গুড নাইট। এখন প্রায় 2টা 2:30টার মতো বাজে। বাই বাই, আর কথা বলতে পারতেছি না।